হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিন্স বাড়ি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে সপ্তম শ্রেণীর ষষ্ঠ চ্যাপ্টার থেকে বীজ নিয়ে আলোচনা হবে। দেখো, তোমাদের বইতে এই অংশটা যেটা আছে, প্রথমে তোমরা সেই অংশটা একবার রিডিং পড়বে, তারপর এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি বলবো, বইতে তো তোমাদের সংজ্ঞা বা উদাহরণ এই জিনিসগুলো এরকমভাবে দেওয়া নেই, বইতে একটা এক্সপেরিমেন্টাল ওয়েতে দেওয়া আছে। সেই জন্য বলছি যে আগে বইটা পড়ে নিয়ে তারপর যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। প্রথমেই আসি, বীজ কাকে বলে বা বীজ কি। দেখো, এক বা একাধিক বীজোত্তক দ্বারা আবৃত পরিণত ভ্রূণকে বীজ বলে। মানে বীজোত্তক মানে যেটা দিয়ে বীজটা আবৃত থাকে, তার ভিতরে বীজের ভিতরে কি থাকে, ভ্রূণ থাকে, সেই ভ্রূণটাই বড় হয়, নিয়ে নতুন উদ্ভিদ তৈরি করে, তাহলে এটাকে বলছে বীজ। বা বীজের অন্য আরও একটাও সংজ্ঞা আছে, নিষিক্ত পরিপক্ক পরিণত ডিম্বককে বীজ বলে। তাহলে ডিম্বক যেটা কি যেটা গর্ভপত্রের ভিতরে ডিম্বাশয়ের ভিতরে থাকে ডিম্বক, সেই ডিম্বকটা যখন নিষিক্ত হয়, পরিণত এবং পরিপক্ক হয়, তাকেই বীজ বলছে। এবার এই যে বীজকে বীজপত্র অনুযায়ী, মানে কতগুলো বীজপত্র আছে সেইটার উপর নির্ভর করে 3 ভাগে ভাগ করা যায় বীজপত্রের সংখ্যানুযায়ী। তাহলে কোন বীজে কতগুলো বীজপত্র আছে সেটার উপর নির্ভর করে 3 ভাগে ভাগ করা যাচ্ছে, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজপত্রী। একবীজপত্রী বীজের উদাহরণ কি, ধান, গম, যব এগুলো। দ্বিবীজপত্রী মানে কি, আম, জাম, ছোলা এগুলো। দেখবে ছোলা কীরকম হয়, ছোলাকে যখন এরকমভাবে খুলে দেওয়া হয়, এরকম ছোলার ভিতরে 2টো অংশ পাওয়া যায়, সেজন্য এটা 2টো বীজপত্র, তাই দ্বিবীজপত্রী। আর বহুবীজপত্রী হলো পাইন গাছের যে ফল হয় সেটা হলো বহুবীজপত্রী। দেখো, তাহলে বীজের যে শ্রেণীবিভাগ বললাম সেটা কি, বীজ একবীজপত্রী হতে পারে, দ্বিবীজপত্রী হতে পারে, বহুবীজপত্রী হতে পারে। আরও একটা বিষয়ের ওপর নির্ভর করে বীজকে 2 ভাগে ভাগ করা যায়, সেটা হলো শস্যের উপস্থিতি অনুযায়ী। এবার প্রশ্ন আসে যে শস্য কি। শস্য হলো বীজের ভিতরে যে ভ্রূণ থাকে, সেই ভ্রূণের জন্য খাদ্য সঞ্চিত থাকে, কারণ সেখান থেকেই তো ভ্রূণটা বড় হবে এবং নতুন উদ্ভিদ তৈরি হবে, তাই তো। এই যে সঞ্চিত খাদ্য, এটা যদি বীজের মধ্যে একটা আলাদা পৃথক অংশে থাকে তখন সেটাকে বলা হয় শস্য। আর যদি এই খাদ্যটা এই যে বীজের যে বীজপত্র, মানে এইটা যদি ছোলা বীজ হয়, ছোলা বীজের ক্ষেত্রে 2টো বীজপত্র বার হয়, তো এই একটা আর এই একটা, এই বীজপত্রের মধ্যেই যদি এই ভ্রূণের খাদ্য সঞ্চিত থাকে তাহলে সেটাকে বলে অশস্যল। তাহলে শস্য কি, যে ভ্রূণের জন্য যে খাদ্য সেটা বীজের মধ্যে একটা আলাদা অংশ সঞ্চিত থাকে, তাকে বলছে শস্য। এই শস্যের উপস্থিতি অনুযায়ীও বীজকে 2 ভাগে ভাগ করা যায়, শস্যল আর অশস্যল। তার মানে এই যে একবীজপত্রী যে বীজগুলো, সেগুলোর ভিতরে এই ভাগ আছে শস্যল আর অশস্যল। দ্বিবীজপত্রীর ক্ষেত্রেও এই ভাগ আছে শস্যল আর অশস্যল। একবীজপত্রীর ক্ষেত্রে শস্যল যে বীজ, তার উদাহরণ হলো ধান, গম, ভুট্টা, নারকেল এগুলো। আর অশস্যল কি, সেটা হলো ওল। ঠিক একইভাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে শস্যল আছে, অশস্যল আছে। শস্যলের ক্ষেত্রে হলো রেড়ি, শালুক, এরা পড়ছে এই সমস্ত বীজগুলো। আর অশস্যলের ক্ষেত্রে ছোলা, মটর। তার মানে অশস্যল ছোলা, মটর মানে কি, ছোলা আর মটরের মধ্যে আলাদা করে কোনো শস্য অংশটা নেই, ভ্রূণ যে খাদ্য থেকে শক্তি নিয়ে উদ্ভিদে পরিণত হয়, নতুন ছোট উদ্ভিদে পরিণত হয়, সেইটা এই বীজপত্র থেকেই নেয়। যে বীজপত্র এখান থেকেই শক্তি নেয়, আলাদা করে এর জন্য কোনো খাদ্য নেই। এবার তারপরে হলো বহুবীজপত্রী, এটা হলো পাইন, এর ভিতরে কোনো শস্যল আর অশস্যল এরম কোনো ভাগ হয় না। তাহলে বীজকে 2টো বিষয়ের ওপর নির্ভর করে ভাগ করা যাচ্ছে, একটা হলো বীজপত্রের সংখ্যা অনুযায়ী, আর দ্বিতীয় হলো শস্যের উপস্থিতি অনুযায়ী। এবার আসি সংজ্ঞাতে, যে শস্যল বীজ কাকে বলে। যে বীজে ভ্রূণের বাইরে পৃথক একটি অংশে ভ্রূণের খাদ্য, যেটাকে ব্র্যাকেটে লিখেছি শস্য, জমা থাকে, সেই বীজকে শস্যল বীজ বলে। উদাহরণ লিখে দেবে এইটা যে কোনো একটা। আর অশস্যল বীজ কাকে বলে, যে বীজে খাদ্য অর্থাৎ যেটা শস্য সেটা বীজপত্রের ভিতরেই থাকছে, আলাদা কোনো অংশে থাকছে না, তাকে বলছে অশস্যল বীজ। যেমন হলো ওল, যেমন ছোলা, মটর এইগুলো। এখন আসি ছোলা বীজের গঠন। এই অংশটা তোমাদের বইতে আছে, এই জায়গাটা আমি যেটা পড়াচ্ছি সেটা খুব ভালো করে দেখে নিলে তো এই সংক্রান্ত তোমাদের বইতে যা জিনিস আছে সেগুলো সব কভার হয়ে যাবে। প্রথমে দেখো ছোলা বীজের গঠন, আমি ছবি এঁকেছি, এটা হলো বীজোত্তক সহজে ছোলাটা। এবার এই যে বীজোত্তক সহজে ছোলার আঁকার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটার একটা দিক এরকম একটু প্রান্তদেশটা একটুখানি সূচালো হবে।
এবার দেখো ছোলা বীজকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, একটা বীজোত্তক আর একটা অন্তর্বীজ। বীজোত্তক মানে ছোলা ভেজানোর পরে দেখবে যে একটা ব্রাউন বা ওই মেরুন রঙের যে খোলস, যেটা খুলে মানে অনেক সময় খোলা হয়, খুলে খাওয়া হয়, বা অনেকে সেটা সমূহও খায়, সেটা নয়, সেই যে মেরুন রঙের যে আবরণ থাকে সেইটাই হলো বীজোত্তক। এবার এই যে বীজোত্তক দু রকম হয়, বহিঃবীজোত্তক, অন্তর্বীজোত্তক। এই যে বীজোত্তক, এই বীজোত্তক কী করে, ভিতরের যে অন্তর্বীজকে মানে ঢেকে রাখে, সুরক্ষিত রাখে। এবার এই যে বীজোত্তককে যদি ভালো করে দেখো, মানে একটা বীজোত্তক সহ ছোলাকে একদম মানে বাইরের ছাল আছে, খোলস আছে, সে এমন সমেত ছোলাকে যদি জলে ভেজানোর পরে বা জলে ভেজানোর আগেও তোমরা খেয়াল করবে, জলে ভেজানোর পরে আরও অনেক বেশি স্পষ্ট হয়ে যায়, সেটা যদি খেয়াল করো দেখবে যে তিনটে অংশ দেখা যাচ্ছে। একটা হলো ডিম্বক নাভি চিহ্ন, আর একটা হলো ডিম্বক রন্ধ্র, আর একটা হলো স্ট্রফিউল। এবার দেখো প্রত্যেকটা আমি ছবিতে এঁকেছি। এই যে ছোলার গঠনটা, ধরো জলে ভেজানোর পরে ছোলাটা যখন ফুলে গেছে, তখন দেখো এই যে প্রান্তদেশের কাছাকাছি অঞ্চলে একটা ক্ষতস্থান দেখা যায়, অবনমিত একটা ক্ষতস্থান মতো দেখা যায়, সেইটা হলো ডিম্বক নাভি চিহ্ন। এইটা কি, এই ডিম্বক নাভি চিহ্নটা হলো ভিতরে যে বীজ বা অমরা থাকে, সেই অমরার সাথে ভিতরের যে অন্তর্বীজে যে অমরা থাকছে তার সাথে এই অংশটা বৃন্ত দ্বারা যুক্ত থাকছে, ঠিক আছে। তারপর হলো এটারই তলার দিকে যে প্রান্তদেশ, সুচালু প্রান্তদেশ, সেই অংশে থাকে হলো ডিম্বক রন্ধ্র, একটা ছোট্ট ছিদ্র দেখা যায়, সেটা হলো ডিম্বক রন্ধ্র। সেটার কি কাজ, যখন তুমি ছোলা জলে ভেজাচ্ছ সেই অংশটা জলকে শোষণ করে নেয়, তাহলে ছোলা যখন জলে ভেজানো হচ্ছে এই যে জলটাকে শোষণ করে নেয় এই ডিম্বক রন্ধ্র। আর আরেকটা অংশ হলো স্ট্রোফিউল। এই স্ট্রোফিউলটা কোথায় থাকে, এই যে ডিম্বক নাভি চিহ্নের ওপর দিকে একটা এরকম দাগের মতো আরও একটা ক্ষত চিহ্ন থাকে, যেটা হালকা ক্ষত চিহ্ন, সেইটাই হলো স্ট্রোফিউল। সেটা হলো এই ডিম্বক নাভি চিহ্নরই বর্ধিত অংশ, ঠিক আছে, মানে এই অংশটাই মানে উপর দিকে বর্ধিত হয়ে এই স্ট্রোফিউল তৈরি করেছে। এরপর আসি অন্তর্বীজে। অন্তর্বীজ মানে কি, বই যে আবরণ বাইরের বীজোত্তক দ্বারা ভিতরের ভ্রূণটাকে ঢেকে রাখছে, অন্তর্বীজ মানে হলো ভ্রূণ, সেজন্য অন্তর্বীজের তলে অ্যারো দিয়ে লিখেছি ভ্রূণ। এবার এই যে ভ্রূণকে প্রধানত দুভাগে ভাগ করা যাচ্ছে, ভ্রূণাক্ষ আর বীজপত্র। এই যে ভ্রূণের ভিতরে যে ভ্রূণাক্ষ রয়েছে, এই যে ভ্রূণাক্ষের ওপর দিকে বা শীর্ষাংশটিকে বলা হয় হলো ভ্রূণ মুকুল, আর ভ্রূণের যে নিচের দিকে যে অংশ সেইটাকে বলা হয় ভ্রূণ মূল। এই ছবিতে দেখো এই অংশটা ভ্রূণ, এবার এই অংশটার নিচের দিকের অংশটাকে বলা হচ্ছে ভ্রূণ মূল, আর ওপর দিকের অংশটা হচ্ছে ভ্রূণ মুকুল। এই যে ভ্রূণ মূলই পরবর্তীকালে মূল তৈরি করে, এবং ভ্রূণ মুকুল পরবর্তীকালে উপরের যে কাণ্ড অংশটা তৈরি করে। অর্থাৎ একটা ছোলা জলে ভেজানোর পরে সেটা যখন অঙ্কুরিত হয়, সেটার তলার দিক দিয়ে যে সাদা অংশটা বার হয় সেটা হলো ভ্রূণমূল, আর তার এই ভ্রূণমূলের কাছাকাছি খেয়াল করলে দেখা যাবে একটা ওপর দিকেও একটা বর্ধিষ্ণু অংশ আছে, সেইটা হলো ভ্রূণ মুকুল। এবার আসি ভ্রূণাক্ষের আরও দুটো অংশ আছে, সেটা হলো বীজপত্রাধিকাণ্ড, বীজপত্রাবকাণ্ড। এটা কি, এই যে ভ্রূণাক্ষটা বীজপত্রের সাথে ওপর দিকে যে অংশ দ্বারা যুক্ত থাকে তাকে বলছে বীজপত্রাধিকাণ্ড বা এপিকোটাইল, আর এই ভ্রূণাক্ষ বীজপত্রের সাথে যে নিচের অংশে যুক্ত থাকে সেইটাকে বলা হয় বীজপত্রাবকাণ্ড বা হাইপোকোটাইল। তাহলে এই ভ্রূণাক্ষের হলো এই চারটে অংশ। এবার আসি বীজপত্রে। এই যে ছোলা বীজের ক্ষেত্রে যে বীজপত্র, সেটা দুটো হয়, দুটো বীজপত্র দ্বারা তৈরি। ছোলার যখন এই বাইরের যে বীজোত্তক সেটাকে ছাড়িয়ে ফেলবে, দেখবে যে ছোলা বীজ এইরকম ধরনের দেখতে হচ্ছে, তাই তো। তাহলে কীরকম দেখতে, দুটো হালকা হলুদ বর্ণের বা পিতাভ বর্ণের এই দুটো বীজপত্র রয়েছে। আচ্ছা, এই যে বীজপত্র দুটোর মধ্যেই কিন্তু এই যে ভ্রূণ, এর খাদ্য সঞ্চিত থাকে, এখান থেকেই পুষ্টিরস নিয়ে এই ছোলা বীজ পরবর্তীকালে মানে উদ্ভিদে পরিণত হয়। এখন আসি ভুট্টা বীজ বা ধান বীজের গঠনে। প্রধানত তোমাদের বইতে ভুট্টা বীজ দেওয়া আছে, সেজন্য আমি ভুট্টা বীজ নিয়ে আলোচনা করছি। ভুট্টা বীজ হলো একবীজপত্রী শস্যল বীজ। এদের ক্ষেত্রে যে একটা লম্বালম্বিভাবে অবস্থিত, এদের একপাশে লম্বালম্বিভাবে অবস্থিত একটা উঁচু অংশ আছে, তাকে বলে ডেল্টয়েড অংশ, মানে এই অংশটা হলো ডেল্টয়েড অংশ। এবার এইটা হলো ভুট্টা বীজকে লম্বালম্বিভাবে ছেদ করার পরে বড় করে এই ছবিটা মানে আঁকা হয়েছে। এই যে ভুট্টা বীজের প্রধানত দুটো অংশ, একটা হলো অন্তর্বীজ আর একটা হলো সংযুক্ত বীজোত্তক আর ফলোত্তক।
আচ্ছা, ভুট্টা বীজের ক্ষেত্রে যে গায়ের ছাল, সেই মানে যে বাইরের আস্তরণ, সেটাকে আলাদা করতে পারবে না ছোলা বীজের মতো, অর্থাৎ এদের বীজোত্তক এবং ফলোত্তক সংযুক্ত। আচ্ছা, যে সমস্ত বীজের ক্ষেত্রে বীজোত্তক এবং ফলোত্তক সংযুক্ত তাদেরকে বীজ বলা হয় না, তাদেরকে দানা বলা হয়। সেজন্য আমরা ভুট্টা দানা মানে বীজ হিসাবে ধরি না, এটাকে প্রধানত দানার মধ্যে ধরা হয়। অন্তর্বীজ দুটো জিনিস দ্বারা গঠিত, একটা ভ্রূণ আর একটা শস্য। এই অংশটা হলো ভ্রূণ, এই অংশটা হলো শস্য। এবার ভ্রূণকে যদি আবার দেখি ডিটেলসে, তাহলে পাবো বীজপত্র আর ভ্রূণাক্ষ। এই অংশটা হলো ভ্রূণাক্ষ আর এই বাকি অংশটা হলো তোমার বীজপত্র। বীজপত্রকেই স্ক্রুটেলাম বলা হয়, মানে ভুট্টার বিশেষ ধরনের বীজপত্র দেখা যায় তাকে স্ক্রুটেলাম বলা হয়। আচ্ছা, এই যে ভ্রূণাক্ষের ক্ষেত্রে দুটো অংশ থাকে, ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল। ভ্রূণাক্ষের তলার দিক দিয়ে যেটা বার হয় সেটা হলো ভ্রূণ মূল, যেটা পরবর্তীকালে মূলে পরিবর্তিত হয়ে যায়। আর ভ্রূণ মুকুল হলো ওপর দিক থেকে বার হয়, মানে ভ্রূণাক্ষের ওপর দিক থেকে বার হয়, যেটা পরবর্তীকালে কাণ্ডে পরিণত হয়ে যায়। এই যে ভ্রূণ মুকুলের ওপর যে আবরণ থাকে তাকে বলে ভ্রূণ মুকুলাবরণী, ভ্রূণ মূলের ওপর যে আবরণ থাকে তাকে বলে ভ্রূণ মূলাবরণী। ঠিক আছে, এবার এই ছবিতে দেখো যে তাহলে এটা হলো ভ্রূণ, এই অংশটা হলো বীজপত্র, এই যে অংশটা হলো বীজপত্র, আর এই বাকিটা হলো শস্য। তাহলে এটা একটা হলো শস্যল উদ্ভিদ। এই ভুট্টা বীজের ক্ষেত্রে কিন্তু দেখো বেশিরভাগ অংশটাই শস্য দ্বারাই পরিপূর্ণ থাকে, শস্য অংশটাই এদের ক্ষেত্রে অনেকটা বেশি থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, সেটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।